প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন এজমল হোসেন পাইলট, সাবেক সহসভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল। আরও রয়েছেন সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। দুজনকেই স্বাগত। এজমল হোসেন পাইলট, আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নিয়ে যে আন্দোলন উত্তেজনা চলছিল, সম্ভবত তার খানিকটা শেষ হলো। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আপনার প্রতিক্রিয়া জানতে চাই। আমরা বিগত সময়ে বা 15.5 বছরের বেশি সময় ধরে আমরা যেটা দেখলাম, তখন আমরা দেখতে পাচ্ছিলাম যে আইনের ধারা শাসন এবং আজকে যে রায় হলো, এই রায়ের মাধ্যমে আমরা মনে করি আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ আরও বেশি অগ্রসর হলো, আরও বেশি সামনের দিকে এগিয়ে যাবে এবং এই রায়কে সামনে রেখে পরবর্তী যে পদক্ষেপ আছে সরকার সেটা খুব সহজ স্বাভাবিক সমাধানের দিকে চলে যাবে। যে সামগ্রিক পরিবেশ পরিস্থিতি, ঢাকা শহরের মিছিল মিটিং, এগুলার ব্যতি রেখে সরকার তার একটা শুভ বুদ্ধির উদয় হবে, সেই মাধ্যমে তারা অগ্রসর হবে। এটা যদি আপিল করা হয় তাহলে কি হবে? আপিল করার কথা বলছেন বাদী। হ্যাঁ, আপিল যদি করা হয় সেক্ষেত্রে আবার দেখা যাবে আইন কি বলে বা বিচার ব্যবস্থার যে রায়টা আসে সে পর্যন্ত ওয়েট করতে হবে। তখন কি মিছিল মিটিং চলবে? এখন যে বাস্তবতার মধ্যে যেটা পড়ছে, এখন কিন্তু আর শুধুমাত্র মেয়র বা শপথ এই জায়গাতে কিন্তু নেই। আজকের যে বাস্তবতা এই কয়েকদিনে যেহেতু বিষয়টা গোলাটে করে ফেলা হয়েছে সরকারিভাবে, সেই ক্ষেত্রে তারা কিন্তু এখন উপদেষ্টাদের পদত্যাগ দাবি করতেছে। অতীতে আমরা যেটা দেখে আসছি আর কি, একটু আপনাকে বলি যে বিগত আমি যখন থেকে বুঝি পৃথিবী ঘুরে, সূর্য ঠিক থাকে, সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরে। আমরা কিন্তু দেখি যে সূর্য ডুবতেছে, এটা কিন্তু না। বাস্তবতাটা হইল যে সূর্য স্থির, পৃথিবী ঘুরে। বিগত যে সরকারগুলো আমরা দেখে আসছি, আমার যখন থেকে বুঝ হলো, তখন পার্টির যে সেকেন্ড ইন কমান্ড থাকে, পার্টির সেকেন্ড যে পার্সন থাকে, উনি সরকারেরও আপনি দেখবেন দ্বিতীয় শক্তিধর ব্যক্তি হয়। তো পার্টির যে সেকেন্ড ইন কমান্ড থাকে, ওনাকেই অন্তত ধারাবাহিকভাবে 2-1 বার ব্যতিক্রম ছাড়া ওই জায়গাতেই আসছে। তো এই ইন্টারিম গভর্নমেন্টেরও কিন্তু আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে এই সরকারের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তিকেই এই জায়গাটা দেওয়া হয়েছে। অতীতের ধারাবাহিকতা, এটা আমার ব্যক্তিগত মতামত। আপনার দ্বিমত থাকতে পারে, ওনার দ্বিমত থাকতে পারে, বিতর্ক হবে, বিতর্কের মাধ্যমে একটা জিস্ট বেরিয়ে আসবে। এখন এই যে জায়গাটা আজকে সৃষ্টি হলো, নির্বাচন কমিশন তো একটা সাংবিধানিক জায়গা, এই জায়গা তারা বলছে যে শপথটা মন্ত্রণালয় করবে। এই যে প্যাচটা এখন শুরু হলো, মানুষকে রাস্তায় নামতে বাধ্য করা হইল, স্বেচ্ছায় কেউ নামে নাই কিন্তু। এখন কোটা বিরোধী থেকে একটা এক দফায় চলে গেল, একটা শপথের বিষয় থেকে নিয়ে আজকে কিন্তু এই পাওয়ারফুল উপদেষ্টাদের পদত্যাগ দাবি পর্যন্ত চলে গেল। এই দেশের ষড়ঋতুর দেশ, 6 মাসে 6টা, 12 মাসে 6টা ঋতু বদল হয়। এদেশের রাজনীতিও কখন কোন দিকে মুড় নেয়, কোন বিষয়কে, কোন প্রেক্ষাপটকে ভিত্তি করে একটা যেহেতু অনির্বাচিত ইন্টারিম গভর্নমেন্ট কোন দিকে যায়, এটা কিন্তু আজকে এই জায়গায় আপনি বসে বলতে পারবেন না, উনিও পারবেন না, আমার পক্ষে তো ইম্পসিবল। এই কারণে আমরা বলছি যে এখন যে বাস্তবতার দিকে আছে, এটার একটা সঠিক সহজ সমাধান হয়ে যায়। সারোয়ার তুষার, কি বলবেন? আমি বলবো যে এটাতে আইনের শাসন তো প্রতিষ্ঠা হয়ই নাই, বরং বিচার বিভাগকে আরেকবার রাজনীতিকরণের শিকার আমরা হতে দেখলাম এবং এটা একটা প্রহসন। কেন? আমি পুরো প্রেক্ষাপটটা আপনাদের কম বেশি জানা আছে। গতকালকে ঘটনাটা বলি। গতকাল বিজ্ঞ আদালত বলেছিলেন যে তারা একটা সংক্ষিপ্ত রুল দেবেন এবং এটা বলার সাথে সাথে ওই ইশরাক সাহেবের যারা পক্ষে যারা আইনজীবী, তারাও আপনারা সবাই জানেন বিএনপি দলের তারা নেতা, তারা আদালতেই যে পরিস্থিতি তৈরি করেছেন এবং তারা বলেছেন যে যদি বিরুদ্ধে রুল আসে, রিটটা যদি ওই যারা রিট করেছেন তাদের পক্ষে আসে, তাহলে আদালতেই বসতে দেওয়া হবে না। এই ধরনের হুমকি ধামকি কারণেই কিন্তু গতকালকে আর এটা দেওয়া যায়নি, এটা আজকে আসলো এবং আজকে কমপ্লিটলি ভিন্নভাবে তারা বললো যে রিট মানে শপথ পড়ানোতে বাধা নাই। এখন তারা আপিল বিভাগে যাবেন এবং এটা এখনো সাব জুডিস, ফলে স্থানীয় সরকার মন্ত্রণালয় কিন্তু এটা শুরু হওয়ার আগ পর্যন্ত শপথ পড়াতে পারবেন না। হাইকোর্ট তার জায়গা থেকে বলেছেন এবং এগুলো কিভাবে আমাদের আদালতকে রাজনৈতিক দলগুলো ব্যবহার করতে পারে, যারা ক্ষমতাধর রাজনৈতিক দল। এখন তো আর আপনি সরকার দিয়ে বুঝবেন না ব্যাপারটা, এই সরকারটা রাজনৈতিক সরকার না। তো এখন ক্ষমতাটা কাদের কাছে?
অ্যাটর্নি জেনারেল এখানে সরকার গঠিত হওয়ার আগে এখানে অ্যাটর্নি জেনারেল বসেছেন, এবং যিনি অ্যাটর্নি জেনারেল বসেছেন তিনি হচ্ছেন বিএনপির। এই গুঞ্জনগুলো বিচারাঙ্গনে আদালতের মধ্যে একবার পরিষ্কার যে কিভাবে এখানে মানে বিএনপির প্রভাবটা কিভাবে তৈরি করা হয়েছে, যেহেতু তারা সবচেয়ে বড় দল, ইত্যাদি ইত্যাদি। এই মামলার প্রসঙ্গে থাকে, এই মামলাটার মধ্যে খুব গুরুতর, যেমন ধরুন আমি আর আপনি একটা নির্বাচনে কম্পিট করেছি, এখন ভোট আমি বেশি পেয়েছি কিন্তু ম্যানিপুলেশন করে আপনাকে জিতিয়ে দেওয়া হয়েছে। যেমন ওই যে 73 সালে হেলিকপ্টার ঢাকায় এনে, ব্যালট ঢাকায় এনে শেখ মুজিব যে কাজটা করেছিলেন, এই ধরনের ঘটনা হলে আদালত বলে যে ভোট পুনর্গণনা করো। ভোট পুনর্গণনা করে দেখা যায় যে আমি হয়তো মানে বেশি ভোট পেয়েছিলাম কিন্তু আমাকে নানা কায়দা করে হারিয়ে দেওয়া হয়েছে, আমার পক্ষে রায় আসে। এখানে তো এটা আমরা সবাই জানি, মানে সমস্ত টেলিভিশন মিডিয়া, প্রিন্ট মিডিয়া নিউজ আছে যে ভোটাররা যেতেই পারে না এই ভোট কেন্দ্রে। মানে এটা নির্বাচন হয় না, নির্বাচন হতে গেলে যে মিনিমাম ভোটার টার্ন আউট লাগে সেটাই হয় নাই, কাউকে ভোট কেন্দ্রের ধারে কাছে তারা ঘেঁষতে দেয় নাই। তখন ইশরাক সাহেবের মামলাটা ছিল এই নির্বাচনটাকে অবৈধ নির্বাচন বলে, এই বাতিল করে। আচ্ছা, এরপরে আপনি নির্বাচনী ট্রাইব্যুনালের আইন অনুযায়ী 30 দিনের মধ্যে আরজি সংশোধন করতে পারবেন যদি আপনার আরজি সংশোধন করার ব্যাপার থাকে। 5 বছর পরে করতে পারবেন না। উনি আরজিটা সংশোধন করলেন এই 5 অগাস্টের পরে, যে আমাকে মেয়র ঘোষণা করেন, 5 বছর পরে, ঠিক আছে। এবং আরজিটা সংশোধন করিয়েছেন তৃতীয় একজন ব্যক্তিকে দিয়ে। আপনি যদি কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি না দেন, তিনি আরজি সংশোধন করতে পারবেন না আপনার হয়ে। কিন্তু এটা একবার করেছে বরিশালের এক লোক, আরেকবার এক আইনজীবীর ক্লার্ক। এরা কেউই কিন্তু, মানে দুইবার যে আরজি সংশোধন হয়েছে, দুইবার হচ্ছে কেউই কিন্তু ওই পাওয়ার অফ অ্যাটর্নি প্রাপ্ত ব্যক্তি নন, কিন্তু তাদেরকে দিয়ে করানো হয়েছে। এই জিনিসগুলো যে বিজ্ঞ আদালত আমলে নিলেন না এবং না নিয়ে এই রায়টা দিয়েছে, ফলে গুরুতরভাবে প্রশ্ন এসেছে যে আইনের শাসনের মধ্যে দিয়ে কায়েম হলো নাকি আবারও আমরা 5 অগাস্টের পরে, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত, যে বিচার বিভাগকে আমরা আরেকবার প্রশ্নবিদ্ধ করলাম এই রায়ের একটা সামান্য ঢাকা দক্ষিণের অবৈধ নির্বাচন, একটা যেটাকে বিএনপি নিজেরা অবৈধ। এবং কয়েকদিন আগে যমুনা টেলিভিশনে গিয়ে ইশরাক সাহেব নিজে বলেছেন, হ্যাঁ আমি আগে কি বলেছি সেটা বিষয় না, এখন তো আমি এটা চাচ্ছি। তার মানে ব্যাপারটা পরিষ্কার। গতকালকে ইশরাক সাহেব তার ইন্টেনশনটা পরিষ্কার করেছেন। গতকালকে উনি যমুনায় বসে বলেছেন যে আমি তো মেয়র ফেয়র হতে চাই না, আমি আমার নেতার সাথে কথা বলেছি, এভাবে বলেছেন। এবং নেতা বলতে উনি অবশ্যই কাকে ইঙ্গিত করেছেন আপনি বুঝতেই পারছেন। আমরা আসলে এই উপদেষ্টার পদত্যাগ চাই। আমার বাসাতে গিয়েও যদি শপথ করান তবুও আমি মানবো না, এই 2 উপদেষ্টার পদত্যাগ করতে হবে। কেন? কারণ তারা নাকি একটা রাজনৈতিক দলের প্রতিনিধি। এখন এটা তো ওনার দাবি। উনি কিন্তু আরেকটা কথা বলেছেন বক্তৃতায়, হ্যাঁ, টেলিভিশন টক শোতে না, ইশরাক সাহেব আরেকটি কথা বলেছেন, আজকের এই লড়াইটা নির্ধারণ করে দেবে যে এবছর ডিসেম্বরে আমরা আদৌ একটি জাতীয় নির্বাচন পাবো কিনা, যেখানে জনগণের সুষ্ঠু ভোটদানের মাধ্যমে সঠিক গণনা ও ফলাফল ঘোষণার মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। একদিক থেকে ওনার তরফ থেকে বলা হচ্ছে যে পুরান ঢাকার জনগণ এসেছে এই আন্দোলনে। তা আপনি তো, যদি জনগণ এসে থাকে, আমি অবশ্য মনে করি এখানে বিএনপি কর্মী সমর্থকদের বাইরে কেউ নাই, যদি জনগণ এসেই থাকে, আমি ধরে নিচ্ছি, আপনি তো তাদেরকে প্রতারণা করলেন, তাদের সাথে তাদেরকে আপনি বললেন যে আমি মেয়র হতে চাই, এই জন্য আমি আন্দোলনটা করলাম রাস্তাঘাট ব্লক করে, কিন্তু আপনার উদ্দেশ্য আসলে ভিন্ন। আপনি আসলে চাচ্ছেন হচ্ছে যে এই সরকারের, এক অর্থে এই সরকারকে ডিস্টাবিলাইজ করা এবং উপদেষ্টাদের বিরুদ্ধে নিয়ে যাওয়া। এখন রাজনৈতিক দলের প্রতিনিধি বলা হচ্ছে, কারা রাজনৈতিক দলের প্রতিনিধি? ইঙ্গিতটা করা হচ্ছে মাহফুজ এবং আসিফের দিকে। তারা এই গভর্নমেন্টে আছে বলে এই গভর্নমেন্টটাকে এখনো আপনি গণঅভ্যুত্থানের সরকার বলতে পারেন। আদারওয়াইজ এই সরকারের তো একটা 111 টাইপের সরকার হবে। এই সরকারে প্রতিনিধি বা উপদেষ্টা পরিষদের প্রত্যেক দলের ইনপুট আছে। তাহলে আমরা কি বলবো যাদের বিএনপি যাদের নাম দিয়েছে তারা বিএনপির প্রতিনিধি? আসিফ বা মাহফুজ তো, এবং দেখেন আবার ইশরাক সাহেব বলতেছেন যে নাহিদ যেভাবে পদত্যাগ করে রাজনৈতিক দলে এসেছে তাদেরকে এটা করতে হবে। তো তারা যদি রাজনৈতিক দলে আসার সিদ্ধান্ত নেন তখন না পদত্যাগের প্রশ্ন আসবে। উনারা তো রাজনৈতিক দলের পদ হোল্ড করে তারপর এটা করছেন না। এই যে মান্নান ভূঁইয়া যখন স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন, উনি তো দলের মহাসচিবও ছিলেন, তো তখন তো এই সমস্ত কথা ওঠে নাই। আর এদিকে তো আসিফ তো এনসিপির কোনো সদস্য পদও নাই বা মাহফুজেরও নাই। তাদের সাথে আমাদের পরিচয় আছে, এটাই হয়ে গেছে বিরাট দোষ। তো আপনাদের সাথে যে আসিফ নজরুলের পরিচয় আছে, আপনাদের সাথে যে সালাউদ্দিন সাহেবের পরিচয় আছে, আপনাদের সাথে যে ওয়াহিউদ্দিন সাহেব যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একেবারে বন্ধু, এই সমস্ত ইস্যু তখন প্রশ্ন উঠবে না। মানে ব্যাপারটা হচ্ছে বিএনপি যেটা করছে, বিএনপি গত 7-8 মাসে কিন্তু কোনো লেজিট গ্রাউন্ড পায় নাই আন্দোলন করার। নির্বাচনের তারা বলে গেছে, কিন্তু তাদের আসলে আন্দোলন করার মতো কোনো গ্রাউন্ড তারা পায় নাই। তারা দুটো ইস্যুকে এখন আমি বলবো যে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। একটা হচ্ছে ঢাকা দক্ষিণের এই অবৈধ নির্বাচনকে কেন্দ্র করে এটার মেয়রশিপ, একটা হচ্ছে সাম্য হত্যাকাণ্ড। সাম্যর বন্ধুরা আপনি দেখবেন সহপাঠীরা 8 দফা দাবি দিয়েছে, কোথাও ভাইস চ্যান্সেলর কিংবা প্রক্টরের পদত্যাগের প্রসঙ্গ নাই সেখানে। কিন্তু দিনের পর দিন গত কয়েকদিন যাবৎ ছাত্রদল এই শাহবাগ ব্লক দিয়ে তারা এখন সাম্য, মানে তাদের মূল উদ্দেশ্য এবং প্রথম দিন থেকে মূল উদ্দেশ্য হচ্ছে ভাইস চ্যান্সেলরকে পদত্যাগ করতে হবে, ঠিক আছে। এবং এটা তারা কেন করছে, এটা তারা বিভিন্নভাবে আকার ইঙ্গিতে বলেছে। কুয়েটের এই ঘটনা যেহেতু ঘটেছে,
ওই সময় তারা এটা পছন্দ করে না, এখন তারা একটা গ্রাউন্ড তৈরি করার চেষ্টা করছে। এই যে বিএনপি এখন এটা দিয়ে, এবং আমাদের কাছে খবর আছে, আমরা শুনতে পাচ্ছি নানাভাবে যে সারা দেশ থেকে লোকজনকে আসতে বলা হচ্ছে মৎস্য ভবনে। আমি বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস দেখলাম যে মৎস্য ভবনে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন আসে, আবার তারা গণ অধিকার পরিষদকে ঢাকা উত্তরের দিকে মুভ করাচ্ছে। এই কাজটা আপনি ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাচ্ছিলেন, এখন তো আপনার উদ্দেশ্য আরও দেখা যাচ্ছে যে ডিসেম্বরের আগে আপনি ইলেকশন আনতে চান। এবং বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য এত সংগ্রাম করেছে এবং যাদেরকে আমরা বলে যাচ্ছি যে, মানে ওনারাও বলছেন এবং আমরা এটা স্বীকার করি যে তারা বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রকে আপহোল্ড করেন, সেনাবাহিনী প্রধান নির্বাচন নিয়ে গতকালকে মন্তব্য করেছেন। এইটা বিএনপির সেলিব্রেশন যদি আপনি দেখেন, এটা কিন্তু গণতন্ত্রের জন্য ভালো না। সেনাবাহিনী প্রধান বলবেন না, এর জন্য যদি আমাকে কখনো কোনো ক্ষতির শিকার হতে হয়, তবুও আমি আজকে অন রেকর্ড বলে যাচ্ছি, সেনাবাহিনী প্রধান বলবেন না কবে নির্বাচন হবে, এটা তার দায়িত্ব না। বাংলাদেশের জনগণ, অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলো মিলে সিদ্ধান্ত নেবে কবে ডিসেম্বর হয়। তারা যদি সবাই মিলে সিদ্ধান্ত নেয় এই জুনে নির্বাচন হবে, তাহলে এই জুনেই হবে। কিন্তু সেনাবাহিনী প্রধান বলবেন না যে কবে, আমি ডক্টর ইউনূসকে বলেছি অমুক টাইমে ইলেকশন হতে হবে, তমুক টাইমে এটা হতে হবে। এইটা কিন্তু উনি বাংলাদেশ তো কোনো আর্মি ব্যাকড কোনো ডেমোক্রেসি আমরা চাই না। বাংলাদেশে যে পরিস্থিতি থাকুক, আর্মির কাজ হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা, তারা পলিটিক্সের বিষয় নিয়ে কথা বলবেন না। এখন এই পুরো বিষয়টাকে আমি বলবো যে বিএনপি বিং দ্য লার্জেস্ট পার্টি, তারা অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন রাজনীতি এই মুহূর্তে করছে এবং দলীয় এজেন্ডার বাইরে একটা ন্যাশনাল এজেন্ডাকেও দেখেন আপনি, সংস্কারের যে ব্যাপারগুলো ছিল পুরোটাই এখন আপনার ওভারলুক, একদম অনিশ্চিত হয়ে পড়েছে। একটা সংস্কার এখন হবে কিনা, নির্বাচিত সরকার এসে সংস্কার করবে, এই কথাগুলো বলা হচ্ছে। এবং হর হামেশা ওই ভাইও বললেন যে এই সরকার অনির্বাচিত সরকার। অনির্বাচিত সরকার আমরা বলি ১-১১ টাইপের সরকারকে, এবং এই সরকারকে অনির্বাচিত সরকার ক্রমাগত বলে যাচ্ছে দিল্লি। এই ল্যাঙ্গুয়েজটাই বাংলাদেশে বিএনপি রপ্ত করেছে, খুবই দুর্ভাগ্যজনক। পলাতক আরাফাত এই ল্যাঙ্গুয়েজে কথা বলে, কারণ বিএনপির ল্যাঙ্গুয়েজ যখন এই দুটোর সাথে মিলে যায়, তখন আমরা আশঙ্কায় পড়ি বাংলাদেশের সবচেয়ে বড় ন্যাশনালিস্ট ফোর্স হিসেবে তারা এই ভাষায় কথা বলতে পারে না, তাদেরকে ডিফারেন্ট ভাষাটা বুঝতে হবে এই সময়ের। এখন ন্যাশনাল কনসেনসাস তৈরি হচ্ছিল সংস্কারের ব্যাপারে, কি সংস্কার কোন পদ্ধতিতে করব সেই ব্যাপারে আলোচনাটা শুরু হবে। এই মুহূর্তেই কিন্তু আওয়ামী লীগ ব্যানের পরেই কিন্তু এই আন্দোলনটা শুরু হচ্ছে, এটাকে খুব সাদা চোখে দেখার সুযোগ নাই। অ্যাজমোশন পাইলট, আসলে আমরা শেষ পর্যায়ে এসে ঘটনাটা যারা দেখেছি, ইগোর প্রবলেম এসে দাঁড়িয়েছিল আসলে মেয়র বসা বা না বসা। কারণ আপনি যেটা বললেন, আমি বললাম যে 15ই মে এর মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি বললেন 30শে জুন, এরপরে কি হবে আমরা জানি না। একদিনের জন্য বসে ইশাক হোসেন কি করবেন সেটা আমরা জানি না। একেবারে একটা প্রশ্ন যদি করি, সেটা হলো এই মেয়র পদে বসাটা খুব জরুর ছিল, এক নাম্বার। 2 নাম্বার, আমরা একটা জিনিস আশঙ্কাজনক দেখেছি, সেটি হলো মৎস্য ভবনে আসুন, সবাই আসুন, এই আহ্বান জানাচ্ছে আওয়ামী লীগের লোকজন। এটা প্রমাণ রয়েছে, একদম প্রমাণ রয়েছে, সেটা অস্বীকার করে নাই। কেন জানাচ্ছে সেটা আমি জানতে চাচ্ছি। গত যে তাপস সাহেব ছিলেন, যেভাবে নির্বাচন হোক, ওই নির্বাচনের মাধ্যমে তিনি, ওই নির্বাচন কি বৈধ না অবৈধ ছিল? নিঃসন্দেহে অবৈধ নির্বাচন। হাসিনা নির্বাচনকে আমরা অবৈধ মনে করি, বিগত 3টা নির্বাচনকে আমরা কোনো বৈধতা দিই। এখন এই ঘটনার মাধ্যমে প্রধানমন্ত্রী আমরা বারবার বলছি, আজকে যদি এই অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়া হচ্ছে, তাহলে এখন সব নির্বাচন তো বৈধতা পেতে পারে। আপনার কথাটাতে আমি আসি। নির্বাচনটা হলো আপনার 1 ফেব্রুয়ারি 2020, আর 16ই মে 2020-এ সে আনুষ্ঠানিকভাবে বসলো। তো এটাই তাকে ধরা হয় না, ধরা হয় হলো আপনার যখন একটা বোর্ড মিটিং হয় ওদের। না, ওটা আমি আপনার কথা ধরে নিলাম যে এখন মে এই পর্যন্ত হিসাবে হয়তো আপনার জুন পর্যন্ত রয়েছে, 30 জুন পর্যন্ত জি। ছিল, তো 29 জুন পর্যন্ত মেয়াদটা থাকে জি। মেয়রের কার্যক্রমের, ওই হিসাবে আর কি। এখন আওয়ামী লীগের যে ব্যাপারটা আপনি বললেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদের পরিণতি কি হয় সেটা আমরা কেউ জানি না, এটা ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থার উপর ডিপেন্ড করে। এখন এক জায়গায় আমরা জড়ো হচ্ছি, আওয়ামী লীগ কিভাবে বা কোন চেহারায় বা কি কারণে এরকম সেপুটাইজ করতে আসে কিনা, একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। বিএনপির সাথে তো আওয়ামী লীগকে তো আর বিএনপি ডেকে আনতেছে না। যেমন ধরেন বিভিন্ন শিবিরের ছেলেরা একসময় ছাত্রলীগ করছে, তারা পরবর্তীতে বলছে যে এই কারণে তারা শিবির থেকে ছাত্রলীগের ছিল। এখানে একটা বিষয় আমি টকশোতে একটা জিনিস পরিষ্কার করছি, এই বিষয়টা আসলে রাজনীতিতে একটা প্রবলেম হয়েছে, একটু খোঁজ খবর রাখলে ভালো হয়। ক্যাডার ভিত্তিক সংগঠন একটা জামালা রয়েছে, এটা অন্য পার্টিতে ঢুকে পড়ে। আপনি ছাত্রলীগ, আপনি ছাত্রদলের শিবির নেই। এখন এগুলা তো আমি শেষ করে দেই, সে একটা পরিবেশ যখন হয় করতো এক সময়। তাজউদ্দিন সাহেব কি আওয়ামী লীগের লোক? না, এক সময় এটা হলো ওই পার্টির একটা ধরন, এটা কিছু করার নেই। এখন উনি যে বিষয়গুলো বললেন যে আমাদের সেনাবাহিনী দেশের জনগণের পক্ষে, জাতীয় সংকটে যখনই এটা রাজনৈতিক হোক, সামাজিক হোক, প্রাকৃতিক দুর্ঘটনা হোক, এগুলা ওনারা
বিভিন্ন সময় ফেস করছে। সেনাবাহিনী দীর্ঘদিন ব্যারাকের বাইরে থাকা, এটাও খুব যে একটা ভালো ফলপ্রসূ মনে হয় তাও কিন্তু মনে হয় না। কারণ আমাদের কথার সাথে যদি সেনাবাহিনীর প্রধানের কথা মিলে যায়, বা আমাদের যে দাবি, আমরা যেটা পরিপূর্ণভাবে 14 সাল থেকে চেয়ে আসছে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, আমরা এখনো চাচ্ছি তাদের কাছে। কিছু বিষয় আছে, এই বিষয়গুলা সিদ্ধান্ত একমাত্র নির্বাচিত সরকারই নিতে পারে। একটা জিনিস বলি, এর বাইরে যদি কেউ নেয়, সেনা প্রধানের যে চাকরি, সেই জায়গা থেকে উনি এটা বলতে পারেন কিনা? 24 নির্বাচনের আগে এখন- বলেছেন, 18 না। নির্বাচনের আগে। এখন না, ওই নির্বাচন বা ওই সরকার আর আজকে সরকার তো এক না। সেনাবাহিনী তো 3 তারিখে বসেও তার একটা সিদ্ধান্ত জাতিকে উপহার দিয়েছে। এখানেও তো একটা ব্যাপার থাকে যে 5 তারিখ যে আজকে আসলো, তাদের কি সাপোর্ট ছিল না? তারা কি ওই সরকারের কথাতে ছিল? তারা তো আপনাদের পক্ষে, আমাদের সাপোর্ট দিতে পক্ষে, বাধ্য হয়েছে। জন যেভাবেই হোক, জি। মানে এটা তো আপনি লেংদি করতে পারতেন। পারতেন সাপোর্ট না, না দিয়েও তো আপনি পারতেন না। অসংখ্য দেশে 20 লক্ষ লোক ছিল রাস্তায়, পারতেন না না, পাইলট। কিন্তু আমি রাস্তায় ছিলাম, সিরিয়ার মতো অবস্থা হতে পারতো। কিছুই হতো না, কারণ হলো এখন গুলিও করতো যেভাবেই না। হোক, তারা তো তখন জনগণের পক্ষে, জি। আন্দোলনকারীদের পক্ষে, বিক্ষোভকারীদের পক্ষে, গণ অভ্যুত্থানের যে শক্তিগুলা ছিল, সমস্ত মানুষের পক্ষে কিন্তু এই জাতিকে, এই রাষ্ট্রকে একটা মেসাকার অবস্থা থেকে ওনারা ফিরিয়ে নিয়ে আসলেন। তো সেই আঙ্গিকে উনি সেনাবাহিনীর প্রধান হোক বা এই দেশের নাগরিক হোক, একটা আঙ্গিকে উনি কথাটা বলছেন, এই কথাটা আমরাও চাচ্ছি। তো আমার কথা আপনার কথা যদি মিলে যায়, তো সেই ক্ষেত্রে আমি এটাকে সাপোর্ট করবো না? আর আমরা তো এটা দেখতে পাচ্ছি যে একটা সরকার, যে সরকারটা আমরা কিছু বিষয়ের জন্য তাদেরকে আমরা সাপোর্ট দিতে পারি, কিন্তু বড় বড় যে বিষয়গুলো আসে, যেটা রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রে হুমকি স্বরূপ মনে করি আমরা, বা দেশের যে চলমান পরিবেশ পরিস্থিতি একটু ঘোলাটের দিকে যাচ্ছে, উনি এই উপলব্ধি থেকে বলছে যে যত দ্রুত নির্বাচনটা দেয়া যায়, সেটা যদি ডিসেম্বরের মধ্যে হয় এবং জানুয়ারির 1 তারিখ থেকেই একটি নতুন নির্বাচিত সরকারি দেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করুক। এটা খুব সুন্দর, খুবই ভালো এবং জনগণের পক্ষের একটা কথা। বিএনপি হিসাবে হোক, আমি ব্যক্তিগত দেশের একজন নাগরিক হিসাবে হোক, ওনাকে আমি এই কথাকে সাপোর্ট করি, আমি সাধুবাদ জানাই। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহসভাপতি আজমল হোসেন পাইলট, রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। সারোয়ার তুষার, আমরা লক্ষ্য করছি যে বর্তমান নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি মুখোমুখি এসে দাঁড়িয়েছে। বলা যায় এনসিপি তাদের শেষ কথাটা বলে দিয়েছে। বুধবার নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ মিছিলে, আপনিও ছিলেন সেই মিছিলে, সেখানে দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না এনসিপি। এই 19 অগস্ট স্থানীয় সরকার প্রশাসন তারা হচ্ছে সমস্ত জায়গায় ওই আগের সিটি এদেরকে বাতিল করে দিয়ে প্রশাসক বসিয়েছে সিটি কর্পোরেশনে। তখন কিন্তু আসিফ সাহেব এই মন্ত্রণালয়ে ছিলেন না, এবং এর মধ্য দিয়ে আগের যে মামলা সেটাও ইনভ্যালিড হয়ে গেছিল। এইটা আমি মানে নোক্তাটা দিয়ে রাখলাম, এটা খুব গুরুত্বপূর্ণ নোক্তা। এবার আসি এই প্রসঙ্গে। ইসি নিয়ে আমরা আজকে গতকালকে প্রথম কথা বলি নাই। গতকালকে আমরা বলতে বাধ্য হয়েছি নতুন উদ্ভূত পরিস্থিতিতে, যে পরিস্থিতি এটা আমরা মনে করেছি এটা সবচেয়ে ভালো সমাধান হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন দেন, অন্তত দুটো সিটি কর্পোরেশনে, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণে আপনি নির্বাচন দেন। আমরা মানে একটা হলো স্থানীয় সরকার, দুটো গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশন ঢাকা রাজধানীর মধ্যে, সেখানে আমরা নির্বাচন যেমন পাবো, নির্বাচন কমিশন প্রশাসন কিভাবে কাজ করে, লেভেল প্লেইং ফিল্ড কিরকম আছে সেটাও যাচাই করা হবে। এটা হচ্ছে সবচেয়ে ভালো সমাধান। এই কারণে আমরা কালকে আবার এটা জিনিসটা মনে করিয়ে দেওয়ার জন্য কর্মসূচিটা করেছি। কিন্তু আমরা জাতীয় নাগরিক কমিটি অবস্থায় থাকতেই, মানে পার্টি করার আগেই, যখনই ইসিটা গঠিত হচ্ছিল, তখনই আমরা
একদম আমাদের প্রথম কোনো সংবাদ সম্মেলন করেছিলাম এই ইস্যুতে, যে এই ইসিটা গঠন করাটা ঠিক হচ্ছে না। পুরনো এই আইনে, নিয়মে 2022 সালের আইনে, জি। যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার আইন 2022, এই আইন সম্পর্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কারভাবে বলেছিলেন যে এটা একটা বাকশালী আইন, বাকশালী কমিশন। অন্যান্য সকল রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল তখন এই আইনের বিরোধিতা করেছিল। অন টপ অফ দ্যাট, বিএনপির 31 দফার 7ম দফা, সেখানে পরিষ্কার বলা আছে যে এই আইনটা তারা সংশোধন করবে। তার মানে এই আইনের মধ্য দিয়ে, আমরা কিন্তু ব্যক্তি ধরে আলোচনা করছি না, এই আইনের মধ্যে যদি আপনি ফেরেশতাও বসান, সেও এই আইনের অধীনেই কাজ করতে বাধ্য হবে। এবং আইনটা ফাংশনালিটিটাই এমন যে এটা দিয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না। ঠিক আছে, এখন প্রধান উপদেষ্টা বলেছেন তিনি বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন করতে চান। এবার শ্রেষ্ঠ নির্বাচন দূরে থাক, এই আইনের অধীনে ইসি যেভাবে কাজ করছে এবং ইতিমধ্যে যে সমস্ত আলামত আমরা দেখতে পাচ্ছি তাদের কথাবার্তায়, ওই 91, 96, 2001, 8-এ যে ধরনের নির্বাচন আমরা দেখেছি বাংলাদেশের স্ট্যান্ডার্ড, এগুলো তো মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন, এই ধরনের নির্বাচন আপনি করতে পারবেন না। ইতিমধ্যে ইসি অনেকগুলো জায়গায় এমন সব মন্তব্য করেছেন যেগুলো তার মন্তব্য করার কথা ছিল না। যেমন তারা বলছেন যে এখন স্থানীয় সরকার নির্বাচন করার মতো বাস্তবতা নাই। এটা তো আপনার বলার কথা না, এটা বলবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এবং যেহেতু এটা একটা রাজনৈতিক প্রশ্ন, এটা সকল রাজনৈতিক দল, আমাদের অবস্থান হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন হোক, আর বিএনপির অবস্থান হচ্ছে না হোক, আলোচনা হবে, রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া তো আপনি এটা করতে পারছেন না। তাহলে ইসির তো এটা জুরিসডিকশনের মধ্যে পড়ে না। ইসি শুধু নির্বাচন আয়োজন করে দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত, অন্য কিছু না। এছাড়াও আপনি দেখবেন যে খুবই সন্দেহজনকভাবে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা সংস্কার প্রস্তাবে ইসি বিরোধিতা করছে। যেমন ধরেন, আমি একটা বলি যে মানবতা বিরোধী অপরাধে যারা অভিযুক্ত তারা নির্বাচন অযোগ্য বলে বিবেচিত হবে। এই ধরনের একটা এই মুহূর্তের সবচেয়ে ফান্ডামেন্টাল সংস্কার, এটার বিরোধিতা তাদের করার কারণ কি? এবং এটা আপনি বুঝতেই পারছেন, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী আওয়ামী লীগ হচ্ছে এখন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত। তার মানে তারা স্বতন্ত্র হিসেবেও ওই সংস্কারটা আপনি মেনে নিলে স্বতন্ত্র হিসেবে আসলে নির্বাচনে কমপ্লিট করতে পারবে না। না। এটার ইসি বিরোধিতা করছে। বলা হয়েছে যে ফেরারি আসামি হলে আপনি নির্বাচনে অযোগ্য হবেন, আপনি সশরীরে এসে আপনাকে মনোনয়নপত্র জমা দিতে হবে। এই ধরনের গুরুত্বপূর্ণ সংস্কারগুলো তারা বিরোধিতা করছে। এছাড়াও সীমানা পুনর্নির্ধারণ, গতকালকের খবর অনুযায়ী শহরের সীমানা কমানো হচ্ছে, গ্রামের সীমানা বাড়ানো হচ্ছে। এখন এই সীমানা পুনর্নির্ধারণ রাজনীতি আপনি জানেন যে যেখানে আপনার ভোট বেশি সেখানে আপনি সীমানা বাড়াবেন, আর যেখানে আপনার ভোট কম সেখানে আপনি সীমানা কমাবেন। এর মধ্যে দিয়ে আপনি 2/3 অর্জন করবেন, কিন্তু ভোট পার্সেন্টেজে পাবেন 40%-এর কম ভোট। এবং এর মধ্যে দিয়ে সংবিধান সংশোধনীর যে রাজনীতি, এটা নিয়ে আমরা পূর্বে অনেক আলোচনা করেছি। এখন বিভিন্ন জরিপে দেখা গেছে শহরাঞ্চলে, বিশেষত শহরাঞ্চলে, বিভাগীয় এবং জেলা পর্যায়ে এনসিপির বা নতুন ছাত্রদের যে রাজনৈতিক দল, তার একটা ভালো জনসমর্থন আছে বা তৈরি করা সম্ভব। এখন কি আমরা প্রশ্ন করবো যে এজন্যই ইসি এই কাজটা করতে গেল কিনা? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে সীমানা পুনর্নির্ধারণের ব্যাপারে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাব হচ্ছে এটা একটা স্বাধীন কমিশনের মধ্যে দিয়ে করতে হবে। এবং আপনি জানেন জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সমস্ত বিষয় এখন মেজর আলোচনার এজেন্ডায় আছে বিভিন্ন দলের মধ্যে, তার মধ্যে এটা একটা, যে সীমানা পুনর্নির্ধারণ কে করবে। তার মানে এটা এখনো আনসেটেলড। এইটা সেটেল হওয়ার আগেই ইসি কিন্তু শুরু করে দিয়েছে 2001 সালের সেই অনুযায়ী তারা সীমানা পুনর্নির্ধারণ কাজ শুরু করে দিয়েছে। ফলে এই ইসি তার নিরপেক্ষতা এবং তার গ্রহণযোগ্যতা ইতিমধ্যেই খুইয়েছে বলে আমাদের কাছে মনে হয়েছে। এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আরেকটা যেটা আমরা লক্ষ্য করছি যে সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশনের কিছু সুপারিশমালা দিয়েছিল যেগুলোর জন্য রাজনৈতিক দলের মতামতেরও প্রয়োজন নেই বা আইন করার প্রয়োজন নেই, নীতিটা করলেই হয়। সেগুলো কিন্তু বাস্তবায়ন করতে চাচ্ছে না নির্বাচন কমিশন। তারা বলেছে, সরকারও বলেছে এগুলো ওইগুলোর মধ্যে আবার বাস্তবায়নযোগ্য একটা শর্ট লিস্ট করা হয়েছে, এগুলো ইসি করবে না বাস্তবায়ন। ওয়াই? তো এই সমস্ত আবার ধরেন আরপিও সংশোধনী খুবই গুরুত্বপূর্ণ। এই আরপিও সংশোধনী ব্যাপারেও তারা খুব একটা ইচ্ছুক না। এই যে গণপ্রতিনিধিত্ব আদেশ যেভাবে করা হয়েছে আপনি ধরেন, এবং তারা এমন কয়েকটা দলকে দিয়েছে, নিবন্ধন দিয়েছে যাদের কেন্দ্রীয় কার্যালয় নাই, কেন্দ্রীয় কার্যালয় খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু তাদেরকে দিয়ে বসে আছে। ফলে এই ইসিকে আমরা এই কারণেই বলেছি যে ইসি পুনর্গঠন করতে হবে। নতুন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কিন্তু ইসি পুনর্গঠনের জন্য আইনও করে দিয়েছে, যে একটা প্রস্তাব করেছে আইন, যে এই ধরনের আইন আপনি করতে পারেন। আরো রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আরো সুপারিশ নেন, নিয়ে আপনি ইসি পুনর্গঠন করেন। কারণ ইসি পুনর্গঠন না করে আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। এখন যারা ইসি পুনর্গঠন করতে চায় না কিন্তু ডিসেম্বরে নির্বাচন দেওয়া করছে, তারা কিন্তু আসলে সুষ্ঠু নির্বাচন তাদের কাম্য, তাদের আকাঙ্ক্ষা না। তাদের আকাঙ্ক্ষাটা হচ্ছে নির্বাচনটাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে কোনো রকমের ক্ষমতায় যাওয়া। কিন্তু আমরা ছোট দল, নতুন দল, এখনো ভ্রূণ অবস্থায় আছে, কিন্তু আমরা বাংলাদেশের ডেমোক্রেসি এবং সুষ্ঠু নির্বাচনের জন্য 100% কমিটেড। এই জন্য আমাদের কাছে প্রসেস এবং পদ্ধতিটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই কারণে আমরা বলেছি যে আপনি ইসি পুনর্গঠন করেন, সুষ্ঠু এবং নির্বাহী কর্তৃত্বের বাইরে এসে স্বাধীনভাবে কাজ করতে পারে, এই ধরনের একটা ইসি আমাদের দরকার, যারা বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে। অ্যাজমোশন পাইলট নির্বাচন কমিশন নিয়ে বেশ কিছু সমালোচনা করলেন সারওয়ার তুষার। নির্বাচন কমিশন যেভাবে গঠিত হয়েছে এটাই ছিল সমস্যাটা, সেই পুরনো নিয়ম। এখন ধরুন বিএনপি একজন নাম প্রস্তাব করেছে, উনি জানেন যার নাম প্রস্তাব উনি নিজেও জানেন,
জামাত হয়তো করেছে কিংবা অন্য কোনো অংশীজন আরেকজনকে করেছে, এবং তাদেরকে যখন ইসিতে নেওয়া হয় তখন সমস্যাটা তৈরি হয়ে তার ওই দলীয় আনুগত্যটা তৈরি হয়। কারণ তাকে কিন্তু ফোন করে আগে বলা হয়েছে তোমার নামটা আমরা দিচ্ছি, যেমন হোক তোমাকে আমরা বসাবো। এটা একটা সংকট হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয়ত সেটা হলো যেটা সবচেয়ে সংকট, সেটা হলো সংস্কার কমিশনের সুপারিশ মানে তারা অনেকটা মানতে চাচ্ছে না। আপনি জানেন কিছুদিন আগে 9টির প্রস্তাব দেওয়া হয়েছিল যে এগুলো বাস্তবায়ন করেন, উল্টো পাঠিয়ে দিয়েছে। এই সংকট থেকে বেরিয়ে আসার উপায় কোনো না কোনো পলিটিক্যাল আইডিওলজি আপনি ধারণ করেন, আমি ধারণ করি, কেউ প্রকাশ্যে আমাদের মতো রাজপথে থেকে এটা জাহির করে যে আমি এই পার্টির একজন কর্মী, ওয়ার্কার্স। আবার কেউ চুপচাপ থাকেন যে আমার ঠিক আছে, আমি এই আদর্শটাকে লালন করি। এর বাইরে তো আপনি করতে পারবেন না। আপনি কিভাবে করবেন? আর নির্বাচনটাকে লেংদি করার জন্যই কিন্তু এই দাবি দেওয়া, এই বিষয়গুলো আসতেছে। আপনার কিন্তু আগে নির্বাচনটা করতে হবে। ফার্স্ট প্রায়োরিটি ইজ দ্য ইলেকশন। সংস্কার পরে, সংস্কার পরে না, পাশাপাশি চলবে, কিন্তু নির্বাচনটাও যেন একটা সঠিক সময়ের মধ্যে হয়, এইগুলো আপনি নিয়ে আসেন। এখানে একটা মৌলিক প্রশ্ন ছিল কি অ্যাজমলেশন পাইলট, সেটি হলো আপনি ইচ্ছা করলে কিন্তু সব সংস্কার করতে পারবেন না, কারণ সেখানে পার্লামেন্টে পাশ করাতে হবে। এমন কিছু সংস্কার আছে যেগুলো পার্লামেন্টে পাশ করানোর দরকার নেই, সেটা আইন নয়, সেটা হলো নীতি। এমন কিছু বিষয় কিন্তু করতে চাচ্ছে না। এখন প্রবলেমটা হচ্ছে যেমন ধরুন যে কথাটা সারোয়ার তুষার বললেন যে প্রার্থী কে হবে, এটা সহজ ব্যাপার না, এটা একটা বিষয়। এরকম অনেকগুলো আরেকটা বিষয় আপনার ধরেন এই যে আরেকটা এলাকার যে এই প্রশ্নটা উঠিয়েছে এই কারণে কি জানেন, সেটি হলো নির্বাচন কমিশন আবার বিতর্কিত হয়ে উঠুক, এটা ব্যক্তিগতভাবে আমি চাই না। না, এখন এই সময় যদি এই নির্বাচন কমিশন আবার বিতর্কিত হয়ে যায় তাহলে আসলে আমাদের সবার সবচেয়ে, এটা আমাদের জাতি হিসেবে আমাদের দুর্ভাগ্য, দেশের একজন নাগরিক হিসেবে আমাদের দুর্ভাগ্য। সর্বোচ্চ স্বচ্ছতা নিয়ে, ট্রান্সপারেন্সি নিয়ে কিন্তু এই নির্বাচনটাকে তাদের করতে হবে। এই নির্বাচন যদি প্রশ্নবোধক হয়, উনি যেটা বলছেন যে আমরা শুধুমাত্র একটা খুব ধামাচাপা দিয়ে বিএনপি নির্বাচনী বৈতরণী কখনোই পার হয় নাই। 69 বলেন, 70-এর নির্বাচন বলেন, 71-এর মুক্তিযুদ্ধ বলেন, কিছু ছাত্রনেতা ছিলেন তারা একদম আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল। সিরাজুল আলম খান, ওই আপনার আব্দুল কুদ্দুস মাখন, শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব, নিউক্লিয়াস বলা হতো ওদেরকে। এদেশের স্বাধীনতা যুদ্ধে, এদেশের মুক্তিযুদ্ধে এদের যে অবদান ছিল তো অবিস্মরণীয়, স্বর্ণাক্ষরে লেখা। এরা কিন্তু এদেশে পলিটিক্সটা করতে পারে নাই ভাই, দিস ইজ দ্য রিয়েলিটি। ইতিহাসে রয়ে গেছে, ইতিহাস ছিল, কেন করতে পারে এটা আলাদা আলোচনা। এরপরে আপনি দেখেন 90-এর যে গণ অভ্যুত্থানটা যারা নায়ক ছিলেন, আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন, তারপরে আপনার ওই ফজলুল হক মিলন, এই ছাত্রমন্ত্রী ছিলেন একজন, আর ছাত্রলীগের হাবিবুর রহমান হাবিব এখন বিএনপি করে, বাবুল ভাই তখনকার ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট বিএনপি করে, আপনার ওই ছাত্রমন্ত্রী জহিরুদ্দিন স্বপন তখনকার প্রেসিডেন্ট, সে এখন বিএনপি করে। তারাও কিন্তু খুব যে উচ্চ পর্যায়ের লিডারশিপে চলে গেছেন পার্টিগুলোতে, তাও না, মধ্যম সারির নেতৃত্বে এখন আছেন। আজকের যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা নায়ক, যারা নিজেদের ক্রেডিট নেওয়ার জন্য খুব বেশি আগ্রহ প্রকাশ করতেছে, এই পরিবর্তন সেই পরিবর্তন, এই সংস্কার, এই কারণে এটা করতে হবে, ওই কারণে ওইটা করতে হবে, তাদের সময়ও তারা এগুলো করত। আমি জানি না আসলে, এটা আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে আজকে এখানে টানলাম। আজকের এই বাস্তবতার সাথে অতীতের যে দুইটা উদাহরণ আমি দিলাম, স্বাধীনতা যুদ্ধ এবং 90-এর, দেখেন কি অবস্থা। 90-এর সাথে 24-এর মিল নেই, খুব একটা মিল, কারণ 90 খুব কাছ থেকে দেখেছি, মিল নেই। কিন্তু যারা ছিলেন ওই সময়ের যে সংগঠনগুলো, ছাত্রনেতারা, এবং বিচিত্রাতে আপনি তো সাংবাদিকতা দীর্ঘদিন দেখছি, আমি দেখেছি, জাতীয় বীর দেখেছি, তাদেরকে আপনার কাভার স্টোরি করছে, দেখেছি। এটা আমি তখন ছোট, আমি নিজে, আমার আজও খেয়াল আছে এটা। জাতীয় বীর পর্যায়ে ছিলেন তারাও কিন্তু পলিটিক্সটা দেখেন কত গ্যাপ, পার্টি পরিবর্তন, নমিনেশনের রাজনীতি বা জাতীয় রাজনীতি তাদের প্রভাব প্রতিপত্তি আছে কতটুকু। আর ওই সময়ের যারা, তারা জাসদ করলেন, টিকতে পারলেন না, কেউ কেউ বিএনপিতে আসলেন, কেউ কেউ জাতীয় পার্টির বিরোধী দলীয় নেতা হওয়ার জন্য হাতে পায়ে জাতীয় পার্টিকে ধরলেন, অনেক বিষয়। তো পলিটিক্সটা আজকে তারা যেভাবে খালি চোখে দেখতেছে তা না। পলিটিক্সটা হলো আমি চোখে দেখি, সময় বলবে, এক্স্যাক্টলি, আমি চোখে দেখি মানে আমি দৃষ্টি সম্পন্ন। একজন পলিটিশিয়ান চোখ বন্ধ করে দেখবে, সে হলো দূরদৃষ্টি সম্পন্ন। আজকে বিএনপি যা দেখে অন্য একটা নতুন পার্টি তা দেখতে পারবে না, পারে নাই। এটার জন্য সময় লাগবে, অভিজ্ঞতা লাগবে। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহসভাপতি এজমল হোসেন পাইলট, রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। সারোয়ার তুষার, আপনারা নেতৃত্ব দিয়েছেন গণ-অভ্যুত্থানের, ঠিক আছে। আপনাদের অনেককেই যাদেরকে এই জাতি চিনত না তারা পোস্টার বয় হয়েছেন এবং এখন সবাই তাদেরকে চেনেন। আপনাদের সঙ্গে বিএনপি, জামাত সহ সমস্ত রাজনৈতিক দল যারা ফ্যাসিস্ট বিরোধী তারা সবাই আপনাদের সঙ্গে ছিল এবং বলতে দ্বিধা নেই আপনাদের নেতৃত্ব তারা মেনেও নিয়েছিল, এদের নেতৃত্বেরই গণ-অভ্যুত্থানটা হোক। তারা নিজেরাও সামনের সারিতে যেতে চায়নি এবং জনগণ আপনাদের উপর আস্থা রেখেছে, যেটা অতীতে কোনো রাজনৈতিক দলের উপর জনগণ আস্থা রাখে। কিন্তু দুর্ভাগ্য হলো আপনাদের সঙ্গে সবার শত্রুতা তৈরি হয়েছে। বিএনপি আপনাদের কোন চোখে দেখে, কিভাবে তুচ্ছ-তাচ্ছিল্যের আপনারা প্রতিনিয়ত সেটি ফেস করছেন। জামাত ইসলামের সাথে আপনাদের একটা ভালো সম্পর্ক ছিল বলে বলা হতো এবং জামাতও আপনাদের শত্রুতে পরিণত হয়েছে। সংকটটা তৈরি হয়েছে অন্য জায়গায়, যেটা আমরা যারা দীর্ঘদিন ধরে রাজনীতির কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি বা দেখছি। আপনারা সব বিষয়ে মন্তব্য করছেন, কেন বিষয় যেটা দরকার নেই। কারণ রাজনীতিতে কিছু কৌশলের ব্যাপার রয়েছে। বিরোধী মতামত কিন্তু শত্রু নয়, তার ব্যাপারে মুখ না খোলাই ভালো, কিন্তু আমরা সব বিষয়ে মুখ খুলছি। ফলে দেখা যাচ্ছে যে দেশের মূল দুটি রাজনৈতিক দল জামাত এবং বিএনপি আপনাদের মিত্র নয়, প্রতিদ্বন্দ্বীও নয় এবং অনেক ক্ষেত্রেই শত্রুতা পর্যায়ে। কেন এমনটি হলো? এটা আমরা করেছি এরকম বলবো না, শত্রুতা পরিস্থিতিটা ওখানে আছে আমার কাছে এরকম মনে হয় না। প্রতিদ্বন্দ্বিতা আছে, সমালোচনা আছে, কোনো কোনো ক্ষেত্রে এটা একটু হয়তো বিব্রতকর পরিস্থিতিতে যাচ্ছে, কিন্তু শত্রুতামূলক অবস্থা আছে আমার কাছে এরকম মনে হয় না। যেভাবে কথাবার্তা পরস্পরের বিরুদ্ধে বলা হয় না, যেটা হচ্ছে যে শত্রুতা পর্যায়ে না, প্রতিদ্বন্দ্বী থাকা ভালো, সমালোচনা হবে, কিন্তু ধরুন বিএনপি তো এটা একটা বড় গণতান্ত্রিক, রাজনৈতিক দল এবং তাই না? প্রতিদ্বন্দ্বিতা থাকবে, দ্বিমত থাকবে, এটাই কোনো সমস্যা গণতন্ত্র। নেই। এটাই শত্রুতা গণতন্ত্র। পর্যায়ে চলে গেলে সংকটটা। বিএনপি অনেক অভিজ্ঞ দল এবং বিএনপি রাজনীতিবিদরা অনেক অভিজ্ঞ, কিন্তু তাদের দিক থেকে যে ভাষায় আমাদের সাথে কথা বলা হচ্ছে, ধরেন ইতিপূর্বে মির্জা আব্বাস যে ভাষায় কথা বলেছেন, তিনি তো একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, এটা কিন্তু একদমই তার সাথে যায় না। গত পরশুদিন দুদু সাহেব যে ভাষায় কথা বলেছেন, বিএনপির উচিত ছিল ইমিডিয়েটলি তাকে শোকজ করা। এটা তো কোনো রাজনৈতিক ভাষার মধ্যে পড়ে না। আমি বরং এখানে আমাদের সংযমটাকে প্রশংসা করি যে কয়েকজন সোশ্যাল মিডিয়া টুকটাক ট্রল টাইপের মন্তব্য করার বাইরে কেউ পাল্টা কোনো গর্হিত মন্তব্য করে নাই, ঠিক আছে। করলে জিনিসটা আরও নোংরা জায়গায় যেত, ঠিক আছে। কারণ ছাত্ররা স্বাভাবিকভাবেই, যেহেতু তারা সদ্য ছাত্রত্ব সেরেছে, তাদের টেম্পারমেন্টটা অনেক হট থাকে, ফলে তারা তো আরও বেশি দ্রুত এঙ্গেজ হয়ে যাওয়ার কথা, সেটা যে হয় নাই সেটা একটা স্বস্তির দিক। কিন্তু বিএনপির এখানে আমি বলবো যে আমি কেন বারবার বিএনপি সমালোচনা করি, আসলে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং বিএনপিরই সবচেয়ে দায়িত্বশীল রাজনীতি করা উচিত। অন্যরা সবাই ট্র্যাকচ্যুত হতে পারে, ধরেন আমরা বিএনপির ভাষায় আমরা তো রাজনীতি বুঝি না, আমরা শিশু, আমরা ইত্যাদি ইত্যাদি, বিএনপি যেগুলো আমাদের ব্যাপারে বলে, তাহলে আমাদের তো দায়িত্বও কম। কিন্তু বিএনপির তো প্রচুর দায়িত্ব, বিএনপি তো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে বলে ঠিক করে রেখেছে, তাহলে তাদেরকে তো সেই ধরনের দায়িত্বশীল আচরণ করতে হবে, কিন্তু সেটা তারা করছে না, ঠিক আছে। এইখান থেকেই আসলে পার্থক্যটা তৈরি হয়। আরেকটা বড় পার্থক্যটা কোথায় তৈরি হচ্ছে জানেন? পার্থক্যটা তৈরি হচ্ছে সংস্কারের বিষয়ে। সংস্কার কিন্তু খুব মুখের কথা না, মানে খালি আপনি সংস্কার বলবেন, সংস্কারটা বাংলাদেশের জেনুইন দরকার। বাংলাদেশের ছাত্র জনতা, বিশেষত তরুণরা দেয়ালে দেয়ালে কিন্তু ইশতেহার লিখে ফেলেছে যে আপনাকে এগুলো করতে হবে। এগুলো হচ্ছে এই গণ-অভ্যুত্থানের প্রধান কমিটমেন্ট। এটাকে এড়িয়ে নির্বাচিত সংসদে গিয়ে করবো ইত্যাদি ব্লাফ দিয়ে আপনি আসলে এটাকে পিছাতে পারেন না। যখন বিএনপি এগুলোর ব্যাপারে আন্তরিকতা দেখাচ্ছে না, ঠিক আছে, তখনই আসলে মানে এই ছাত্রদের মধ্যে যে আস্থাহীনতা, এটা সেখান থেকে তৈরি হয়েছে। বিএনপির উচিত ছিল প্রধানত বলা যে সংস্কারটা করব, আমরা এই প্রক্রিয়ার নেতৃত্ব দিতে চাই। এখনই বিএনপি নেতৃত্ব দিতে চাইলে কেউ না করতো নাকি? অন্তর্বর্তী সরকার, ছাত্ররা সবাই মিলে বিএনপির সাথেই থাকতো, কিন্তু বিএনপি এই প্রক্রিয়াটাতে কমপ্লিটলি বাধা হয়ে দাঁড়িয়েছে। একদিকে তারা বলতেছে ক্রেডিট নেওয়ার বেলা 16 সাল থেকে আমরা বলে আসতেছি, কিংবা আরো আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা 16 সালে কিন্তু তারা দিয়েছে যে 2020-2030, এখন তারা এটাকেও সংস্কার হিসেবে দাবি করছে। 17 সালে। আচ্ছা, এখানে কিন্তু আমরা কিন্তু এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছি ভাই, আপনি আমার সামনে মিথ্যা কথা বলতে পারবেন না।
আমরা জানি যে 18 সালে কারা প্রথম বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের কথাগুলো এনেছে। রাষ্ট্রচিন্তার মধ্যে ছোট কিন্তু ইম্প্যাক্টফুল সংগঠন প্রথম বাংলাদেশ রাষ্ট্র সংস্কারের কথা এনেছে। নিরাপদ সড়ক আন্দোলনের সময় রাষ্ট্র মেরামতের কথা এসছে। গণসংহতি আন্দোলনের মতো ছোট দলগুলো এই সংস্কারের আলোচনাগুলো সামনে এসছে। 22 সালে এসে প্রথম বিএনপি 27 দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা দিল। তারপর 2023 সালে এসে গণতন্ত্র মঞ্চ সহ তার অন্যান্য অ্যালাইদের সাথে মিলে বিএনপির একটা 31 দফা ছিল, গণতন্ত্র মঞ্চের একটা 31 দফা, তাতে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে। এই হলো সংস্কার ইতিহাস। আপনি কৃতিত্ব নেওয়ার বেলা 16 আনা নেবেন যে আমরা এই প্রথম বাংলাদেশ সংস্কারের কথা বলেছি, কিন্তু এখন আপনি সংস্কার করতে চাইবেন না। যে সংস্কারগুলো এখন করা যায়, আপনার 31 দফার মধ্যে এরকম অনেকগুলো দফা আছে যেগুলো আপনি এখনই করে ফেলা সম্ভব। আপনি বলেছেন যে আপনি সংবিধান সংশোধনের জন্য একটা কমিশন করবেন, 31 দফার মধ্যে এটা বলা হয়েছে। তো এখন কমিশন হচ্ছে, আপনি সেটাকে কোঅপারেট করছেন না কেন? আপনি যেখানেই একটা ফাংশনাল পার্লামেন্ট, নির্বাহী বিভাগকে জবাবদিহির আওতায় আনা, প্রধানমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনা সহ একটা ডেমোক্রেটিক স্ট্রাকচারের আলোচনা উঠছে, সেখানেই বিএনপি বাধা হয়ে দাঁড়াচ্ছে। এটা তো বাস্তবতা। এখন বিএনপি এটা আপনি পাওয়ারে যাবেন, ধরে নিলাম আপনি ভোটের মাধ্যমে পাওয়ারে যাবেন, কিন্তু এই সংস্কার প্রস্তাবগুলোতে একমত হলে আপনার তো কোনো মহাভারত অশুদ্ধ হবে না, কিন্তু বিএনপি সেটা রাজি হচ্ছে না। এই হচ্ছে বাস্তবতা। এই কারণেই আসলে দূরত্ব এবং আলোচনাটা বাড়ছে। আজমল হোসেন পাইলট বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং অনেকেই মনে করেন যে আগামী সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সমস্ত সিদ্ধান্ত বা সংস্কার যাই বলুন না কেন, এর নেতৃত্বে দেওয়ার কথা ছিল বিএনপি, কারণ তাদের যে অবস্থানটা স্বাভাবিক কারণে সবাই আশা করছিল যে সবকিছু নেতৃত্ব দেবে বিএনপি, সরকারকে সহযোগিতা করবে এবং নেতৃত্বটা তাদের হাতেই থাকবে। কিন্তু আমরা সেটি পাইনি। 1 2 নম্বর হলো, আমরা লক্ষ্য করছিলাম বা করছি এখনো যে বিএনপির মধ্যে কি আশঙ্কা তৈরি হয়েছে যে সামনে তাদের ক্ষমতা যাওয়াটা বাধাগ্রস্ত হতে পারে। বিএনপি আসলে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে কি যাবে না এই আশঙ্কা বোধ করে কিনা, বা বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেছে এক পা ক্ষমতা এক পা ক্ষমতার বাইরে, দায়িত্বশীল পর্যায়ের কোনো নেতা এরকম কথা কখনো বলছে কিনা সেটা না। বিএনপি একটা নির্বাচন চায়, নির্বাচনের মাধ্যমে তারা আসলে ওয়েলকাম, আপনি আসলে ওয়েলকাম, আমরা আসলে আমাদের যে নীতি নৈতিকতা আদর্শ আছে, আমাদের যে দফাগুলো আছে, আমরা এগুলো বাস্তবায়ন করার কথা বারবার বলতেছি। ইভেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব শক্তভাবে বলছেন যে আমরা কোনো প্রতিহিংসার পলিটিক্স করি না, প্রতিশোধের পলিটিক্স করি না, আমাদের প্রতিশোধ হবে ওই 31 দফা বাস্তবায়ন। এর চেয়ে চমৎকার কথা আর হতে পারে না পলিটিক্সে, বাংলাদেশের পলিটিক্স, যে দেশ হাসিনার মতো স্বৈরাচার শাসন করে গেছিল। এই হলো আমরা ক্ষমতার জন্য লালায়িত না কোথাও আমাদের। আর এই সরকারকে আমরা যদি সাপোর্ট আমরা উঠাইয়ে নেই কোনো না কোনো কারণে, এই সরকার কতদিন টিকবে কতদিন টিকবে না এটা জনগণ নির্ধারণ করে। উল্টো একটা প্রশ্ন করি, এই সরকার যদি বললে আমি আর থাকলাম না, জি, তখন কি হবে? তখন আবার পলিটিক্যাল পার্টিগুলো বসবে, কারণ শূন্যতা বলতে পৃথিবীতে কিছুই থাকে না, আবার আমরা বসবো। হাসিনা বিরোধী সমস্ত রাজনৈতিক সংগঠনগুলা এক জায়গায়, কিন্তু আমরা উনি যে কথাটা বললেন, এক জায়গায় আমরা ঠিক আছে যে আমরা একটু বড় পার্টি, যে কোনো কারণে আমাদের সময় বেশি, তারাও যে কোনো দিন বিএনপির চেয়ে বা বিএনপির চেয়ে অগ্রসর হবে না, ওনারও যে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না, এটা কিন্তু আমরা বলি না। আমরা এই স্বৈরতান্ত্রিক মন মানসিকতা, এই ফ্যাসিস্ট মন মানসিকতা, এখন যে অবস্থা, তখন কি রাজনৈতিক দলগুলো একসাথে বসতে পারবে? যদি না বসে, এটা জাতির জন্য দুর্ভাগ্য। হাসিনা বিরোধী আন্দোলনের ক্ষেত্রে আজকেও এই মুহূর্তে আমরা এক হব। ইভেন যদি কোনো জাতীয় সংকটে এই দেশ পড়ে, কোনো বহিঃশক্তির আক্রমণের ক্ষেত্রেও এই দেশ পড়ে, সমস্ত হাসিনা বিরোধী আন্দোলনে যারা ছিলেন, রিকশাওয়ালা, শ্রমিক, জনতা, জামাত, বিএনপি, এনসিপি, নতুন পার্টি, সমস্ত দলগুলা, এই গণ অধিকার পরিষদ, সংহতি, সবাই বসবে, এটা আমি বিশ্বাস করি। যদি না বসে, যে না বসবে, ইতিহাসের দুর্ভাগ্যে আস্থা করে সে প্রবেশ করতে হবে। দ্যাট ইজ দ্য বাংলাদেশের পলিটিক্স। এখন এই মুহূর্তে এমন একটা সংকটের মধ্যে এই দেশ যাচ্ছে, কিন্তু বন্ধন নিয়ে যাচ্ছে, করিডোর নিয়ে যাচ্ছে, আগামী নির্বাচন নিয়ে যাচ্ছে। সংকট কিন্তু একটা না, সংস্কারের দ্বিমত নিয়েও আছে একটা বিষয়, আপনার কিন্তু অনেকগুলা সংকট একটা জায়গায় কিন্তু আসতে হবে। সমস্ত বিতর্কের উপরে উঠে পারস্পরিক যে ভালোবাসা, যে মায়া, যে মমতা, এই দেশের নাগরিক হিসাবে সে জায়গায় আমাদের পৌঁছতে হবে ভাই। এই বিতর্কগুলা শেষ করার জন্য সঠিক সমাধান আমার মনে হয়, বা আমরা মনে করি, একটা নির্বাচন প্রয়োজন। আজমল হোসেন পাইলট এবং সারোয়ার তুষার, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।